শাহিদ, বাবা ওঠ, আর কত ঘুমাবি? কলেজে যাবি না? আজকে তো তোর কলেজের প্রথম দিন। আমি বললাম, আম্মু তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঘুম ঘুম চোখে। এবার পরিচয় দে, আমি হলাম শাহিদ হাসান শাহিদ। এবার অনার্স ফার্স্ট ইয়ারে, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার বড় ভাই আছে, নাম সাইম আহমেদ। আমার বাবা হলেন এদেশের টপ বিজনেসম্যানদের একজন। বাবা আর ভাইয়া মিলে আমাদের বিজনেস দেখাশোনা করেন। আর একটু আগে যিনি আমার ঘুম ভাঙালো, তিনি হলেন আমার কলিজার টুকরা আম্মু এবং বেস্ট ফ্রেন্ড। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। খাবার টেবিলে বসতে আম্মু এসে খাবার বেড়ে দিল। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু ভাইয়া আর আব্বুকে তো দেখতেছি না। আম্মু বলল, তোরা আব্বু আর ভাইয়া অফিসে গেছে, আজকে নাকি জরুরি মিটিং আছে, তাই সকালে গেছে। আমি বললাম, ও। নাস্তা শেষ করে আম্মুকে বলে কলেজে যাওয়ার জন্য বের হলাম। বাসা থেকে বের হতে আমার বন্ধু রাফিকে ফোন দিলাম। আমি বললাম, হ্যালো, কোথায় আছিস? রাফি বলল, বাসা থেকে বের হয়েছি, তুই কোথায়? আমি বললাম, আমি রাস্তায় আছি। রাফি বলল, আচ্ছা ওয়েট কর। আমি বললাম, তাড়াতাড়ি আসিস। এরপর সিফাতকে ফোন দিয়ে আসতে বললাম। সিফাত, রাফি এবং আমি তিনজন হলাম বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড বললে ভুল হবে, আমরা তিনজন হলাম একে অপরের ভাইয়ের মতো। আমাদের তিনজনের মধ্যে যদি কারো সমস্যা হয় তাহলে আমরা তিনজন মিলে সমাধান করি। এছাড়া আমাদের তিনজনের একটি সংগঠন আছে, যেটার মাধ্যমে আমরা গরিব এতিম ভিক্ষুকদের সাহায্য করি। যাই হোক, তিনজন একত্রে হওয়ার পর একটা রিক্সা ডাকলাম। রিক্সায় তিনজন ধরবে না, এই জন্য সিফাত আমাকে কোলে নিল। তাদের তুলনায় আমার ওজন খুবই কম। আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, রিক্সা করে আসলে আধা ঘন্টা সময়ের মধ্যে আসা যায়। কলেজের গেটের সামনে রিক্সা দাঁড় করালো। আমি নামিয়ে ভাড়া দিলাম। কলেজে ঢুকে দেখলাম বেশ ভালোই কলেজ। যাকগে, আমরা এখানে লেখাপড়া করতে এসেছি, কলেজ দেখতে নয়। তিনজন মিলে ক্লাসে গেলাম। যাই সামনে একটা বেঞ্চে বললাম। আসলে আমার প্রথম বেঞ্চ ছাড়া ভালো লাগে না। একটু পরে স্যার আসলেন। স্যার এসে সবার সাথে পরিচয় হয়ে আমাদেরও পরিচয় নিলেন। এভাবে প্রতিটা স্যারের সাথে পরিচিত হওয়ার পর ক্লাস থেকে বের হয়ে ক্যান্টিনে গেলাম কিছু খাওয়ার জন্য। অতঃপর তিনজন কলেজ থেকে বাসায় আসলাম। বাসায় আসার পর বাসায় এসে গোসল করে জোহরের নামাজ পড়লাম। নামাজের পরে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় উঠলাম। আমি আসলে একটা ঘুম পাগল। ঘুমানোর সময় পাশ থেকে কেউ যদি আমার বউকে নিয়ে চলে যায় তবুও বলতে পারবো না। তাই বলে আপনারা যেন চান্স নিয়েন না, আসে লাভ হবে না, কারণ এখন আমি বিয়ে করিনি। যাই হোক, একটু ছাদে গেলাম। তারপর নিচে এসে হালকা নাস্তা করে পড়তে বসলাম। রাতে পরিবারের সবাই একসাথে ডিনার করলাম। ডিনার শেষে আব্বু আমাকে জিজ্ঞেস করলো। আব্বু বলল, প্রথম দিন কেমন কাটলো? আমি বললাম, ভালো। ভাইয়া বলল, যাওয়ার সময় অসুবিধা হয়নি তো? আমি বললাম, না ভাইয়া। আব্বু বলল, তোমাকে কত করে বলি গাড়ি ব্যবহার করবে? আমি বললাম, না আব্বু, আমাকে এভাবেই ভালো লাগে। আব্বু বলল, আচ্ছা, যা ভালো বুঝো, যাও ঘুমিয়ে পড়ো। আমি বললাম, ঠিক আছে। রুমে এসে একটু ফেসবুক লগ ইন করলাম। আসলে আব্বু আমাকে খুব ভালোবাসে। রিক্সা করে যেতে অসুবিধা হয়, তাই গাড়ি নিয়ে যেতে বলতেছে। কি করব বলেন, আমার এসব ভালো লাগে না। সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি। ঘুমিয়ে পড়লাম। ফজরে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম। আজকেও আম্মু এসে ডেকে তুলে দিয়ে গেলেন। ফ্রেশ হয়ে নাস্তা করে তিনজনে একসাথে কলেজে গেলাম। গেট দিয়ে ঢুকতে যাব তখন ধাক্কা খেয়ে পড়ে গেলাম। ও মা, আমার সাথে একটা মেয়ে পড়ে আছে, তার মানে এর সাথেই ধাক্কা খেয়েছি। দেখতে তো মাশাল্লাহ, ক্রাশ খেলাম। যাই হোক, মেয়েটিকে তুলে বললাম, সরি, দেখতে পাইনি। মেয়েটি বলল, ইটস ওকে। কোন ইয়ার? আমি বললাম, ফার্স্ট ইয়ার। আপনি? মেয়েটি বলল, সেকেন্ড ইয়ার। সিনিয়র, সম্মান দেবে, বলে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। আমি তো তার ব্যবহার দেখে মুগ্ধ। মনে করছিলাম কয়েকটা চট দেবে, তা না করে কত সুন্দর করে কথা বলল। আমি আবার ক্রাশ খেলাম। আমি একধানে মেয়েটির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। রাফি বলল, কি রে মামা, কি হয়েছে? আমি বললাম, ক্রাশ খাইছে মামা। সিফাত বলল, কোস কি মামা? এই রাফি, আমাকে চিমটি দিত, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? সিফাত বলল, আহ। আমি বললাম, কি হলো রে? সিফাত বলল, ওই শালা, তোকে আমি এত জোরে চিমটি দিতে বললাম? রাফিকে বলল। রাফি বলল, তুই বলছিস ধীরে দিতে? আমি বললাম, তোরা পারিসও বটে। রাফি বলল, মামা টিট দিবি কখন? আমি বললাম, পরে দেবো, আগে ক্লাসে চল। ক্লাস করার পর ক্যান্টিনে তিনজন মিলে নাস্তা করতেছি। এমন সময় মেয়েটি মানে আমার ক্রাশ আসলো।
এসে সোজা আমার পাশে বসলো। আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। আসলে মেয়েদের প্রতি অ্যালার্জি আছে, কাছে থাকলে কেমন জানি ভয় লাগে। যাই হোক, মেয়েটিকে আমার পাশে বসতে দেখে রাফি আর সিফাত অন্য টেবিলে বসলো। আমার হাত পা কাঁপছে দেখে মেয়েটি বলল, এই যে মশাই, কাঁপতেছেন কেন? আমি বললাম, কই না তো। সত্যিটা বললে মান সম্মান আর থাকবে না। মেয়েটি বলল, বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আমি বললাম, সাইদ হাসান সাহি। আপনার? মেয়েটি বলল, সামিয়া জাহান। আমি বললাম, আহা কি নাম রে, যেমন চেহারা তেমন নাম। আবার ক্রাশ খেলাম বিড়বিড় করে। সামিয়া বলল, কিছু বললে? আমি বললাম, কই না তো। সামিয়া বলল, তোমার নাম্বার দাও। আমি বললাম, হয়, আমি কেন আপনার মতো ডাইনিকে নাম্বার দিতে যাব? আমাকে কি ওই রকম ছেলে মনে হয় ভাব নিয়ে? আমি বললাম, কি কিছু না তো, এই নিন নাম্বার 0176449 ... এরে ভাব নিতে যাইয়া একটু বেশি রাগাইয়া ফেলছি। স্বামী বলল, আর শোন, কোনো মেয়ের সাথে কথা বলবি না এবং চোখ তুলে তাকাবি না। আমি বললাম, ঠিক আছে আপু। সামিয়া বলল, আপু বলে ডাকবি না, বুঝলি? আমি বললাম, তাহলে কি বলবো? সামিয়া বলল, নাম ধরে ডাকবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। সামিয়াকে বিদায় দিয়ে রাফিদের টেবিলে দেখি ওরা দুইজন নাই। আমি বিল দিতে চাইলে বললে সামিয়া নাকি বিল দিয়ে গেছে। ক্যাম্পাসের বকুল গাছের নিচে দেখি ওরা দুজন বসে আছে। ওদের কাছে যেতেই রাফি বলল, মামা এত দেরি হলো কেন? আমি ওদেরকে সব কিছু বললাম। সিফাত বলল, মামা, সামিয়া আপি মনে হয় তোকে ভালোবাসে। আমি বললাম, তাই যেন হয় মামা, দোয়া কর। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় আসলাম। রুটিন অনুযায়ী আবার সন্ধ্যায় আম্মু ঘুম থেকে জাগিয়ে দিল। ফ্রেশ হয়ে নাস্তা করে একটু ঘোরাঘুরি করতেই আজান দিল। নামাজ পড়ে বাসায় এসে পড়তে বসলাম। রাতে ডিনার করে ঘুমাতে যাব এমন সময় ফোনটা বেজে উঠল। দেখি অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। প্রথমে ধরলাম না, পরে আবার দিল, ধরলাম না, আবার দিল, এবার ধরলাম। আমি বললাম, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? অপরিচিত বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি সামিয়া। আমি বললাম, এত রাতে কি জন্য ফোন দিয়েছেন? সামিয়া বলল, কথা বলার জন্য। আমি বললাম, আজব তো, আমি এই প্রশ্ন করলাম। সামিয়া বলল, ওসব বাদ দাও, ডিনার করছো? আমি বললাম, হ্যাঁ, আপনি করছেন? সামিয়া বলল, এভাবে কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। পরের দিন ক্যাম্পাসে বসে তিনজন মিলে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় একটা মেয়ে এসে বলল, ভাইয়া, অনার্স ফার্স্ট ইয়ারের রুম কোনটি? আমি বললাম, তুমি নতুন নাকি? মেয়েটি বলল, হ্যাঁ। তাই বলল, আমরাও সেম ইয়ার। মেয়েটি বলল, তাহলে কি আমি আপনাদের বন্ধু হতে পারি? না মানে আমি এখানে নতুন, তেমন কেউ পরিচিত নেই। আমি বললাম, ঠিক আছে, কিন্তু তুই করে বলতে হবে। মেয়েটি বলল, আচ্ছা। আমি বললাম, তোর নাম কি? মেয়েটি বলল, মিম। তোদের? আমি বললাম, আমি সাইদ হাসান সাহি। রাফি বলল, আমি রাফি। সিফাত বলল, আমি সিফাত। মিম বলল, ক্লাসে যাবি না? আমি বললাম, চল। ক্লাস শেষে বসে থেকে চারজন বসে আড্ডা দিচ্ছিলাম। তখন সামিয়া আমার দিকে রাগীভাবে তাকিয়ে চলে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম। যাই হোক, আড্ডা দিয়ে বাসায় গেলাম। রাতে ঘুমানোর সময় ফেসবুকে লগ ইন করলাম। একটু পরে সামিয়া ফোন দিল। আমি বললাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সামিয়া বলল, ওয়ালাইকুম আসসালাম। ওই, আমি তোর কোন কালের আপু লাগি? আমাকে আর আপু বলে ডাকবি না, একদম রেগে বলল। আমি বললাম, ঠিক আছে, কি করতেছেন? সামিয়া বলল, বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। আমি কিছু না শুনতে পেয়ে বললাম, কিছু বললেন? সামিয়া বলল, কিছু না, ডিনার করছো? আমি বললাম, হ্যাঁ, আপনি করছেন? সামিয়া বলল, হ্যাঁ। কথা বলার পর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। দেখি ওরা তিনজন বসে আছে। আমিও মিমের পাশে বসলাম। চারজন মিলে কথা বলতেছি আর হাসাহাসি করতেছি। ঠিক তখনই কোথা থেকে সামিয়া এসে আমার শার্টের কলার ধরে টেনে নির্জনে নিয়ে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম রাগে সামিয়ার চোখ লাল হয়ে গেছে। সামিয়া বলল, তোর এত কেন মেয়ের সঙ্গে কথা? কই, আমার সাথে তো হেসে হেসে কথা বলিস না। আমি বললাম, আপনি আমার কে যে আপনার সাথে কথা বলতে হবে? সামিয়ার মুখে নিমিষেই মলিন হয়ে গেল। সামিয়া বলল, তুই কিছুই বুঝোস না, করুণ সুরে বলল। আমি বললাম, না, বললে কিভাবে বুঝবো? সামিয়া বলল, দেখো, আমি তোমাকে স্পষ্টভাবে বলতেছি, তোমাকে অন্য কোনো মেয়ের পাশে দেখলে আমার সহ্য হয় না। তোমাকে অন্য মেয়ের পাশে দেখলে আমার মনে হারানোর ভয় থাকে। এসবের কি কারণ জানো? কারণটা হলো আমি তোমাকে ভালোবাসি, এক নিঃশ্বাসে বলল। আমি তো বললাম, এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। মনে মনে বললাম। আমি বললাম, কবে থেকে আমাকে ভালোবাসেন? সামিয়া বলল, মনে আছে একদিন তুমি একটা এতিমখানায় গিয়েছিলে?
বাচ্চাদের খাবার আর পোশাক দিতে। আমি কেন সেখানে গিয়েছিলাম? তোমার এই কাজ আমার খুব ভালো লাগে। তারপর ম্যানেজারের কাছে জানতে পারি তুমি এখানে নিয়মিত আসো। তখন থেকে তোমায় নিয়ে ভাবতে থাকি। তার কয়েকদিন পর তোমাকে দেখি একটা ভিক্ষুকের রেস্টুরেন্টে নিয়ে যাইয়া লাঞ্চ করাতে। তারপর থেকে তোমার প্রতি আমার ভাবনাকে আরো গভীর করে তুলছে। আর আস্তে আস্তে এই ভাবনাটাই ভালোবাসায় পরিণত হয়েছে। আর যখন জানতে পারলাম এই কলেজেই তুমি ভর্তি হয়েছো, তখন যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তা তোমাকে বোঝাতে পারবো না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি লক্ষ্য করলাম সামিয়ার চোখের কোণে পানি এসেছে। আমি আর চোখের পানি মুছে দিয়ে বললাম, আমিও যে ভালোবাসি আমার সিনিয়র কেরাসকে। সামি বলল, সত্যি? আই লাভ ইউ বলেই জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরিয়ে বললাম, আই লাভ ইউ টু। সামিয়া জড়িয়ে ধরে কান্না করতেছে। আমি বললাম, এই পাগলি কান্না করতেছো কেন? সামিয়া বলল, কখনো ছেড়ে যাবে না তো? আমি বললাম, যাব না। আল্লাহ ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। দুজন জড়িয়ে ধরে কথা বলতেছি, হঠাৎ করে কে যেন গলা ঝাড়া দিল। পিছন ফিরে দেখি রাফি আর সিফাত দাঁড়িয়ে আছে। আমি আর সামিয়া ওদের দেখে সাথে সাথে ছেড়ে দিয়ে মাথা নিচু করে আসি। রাফি বলল, হয়েছে, থাক, আপনাকে আর লজ্জা পেতে হবে না। সিফাত বলল, আমরা তো তোর জন্য কত চিন্তা করছিলাম, আর তুই এখানে? কর মামা কর, সমস্যা নাই। রাফি বলল, ভাবি আমার বন্ধুটাকে দেখে রাখেন। সামিয়া বলল, সেটা আর তোদের বলতে হবে না। সিফাত বলল, আচ্ছা। কিরে দোস্ত, তুই আজকে ক্লাস করবি? আমি বললাম, না আজকে ক্লাস করব না, ঘুরতে যাব। রাফি ও সিফাত বলল, ঠিক আছে যা। ওরা চলে গেল। আমি আর সামিয়াকে বললাম, চলেন পার্কে যাই। সামিয়া বলল, এখন কি আপনি করে বলবে না তুমি করে বলবা? আমি বললাম, ঠিক আছে চলো। সামিয়াকে নিয়ে একটা পার্কে আসলাম। কোনোদিন কোনো মেয়ের সাথে আসিনি, নিজেকে কেমন কেমন মনে হচ্ছে। যাই হোক, সামিয়াকে নিয়ে অনেক ঘুরলাম। ওকে ওর বাসায় রেখে আমিও বাসায় আসলাম। রাতে শুয়ে আছি, তখন সামিয়া ফোন দিল। ওর সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। লেখাপড়া করা, আড্ডা দেওয়া, সামিয়াকে নিয়ে ঘোরাফেরা করা, এভাবেই চলে গেল 1 বছর। সামিয়া আর আমার ভালোবাসাটা অনেক গভীর হয়েছে। আমাদের সম্পর্কটা আমাদের মা বাবা জেনে গেছে। আগামীকাল থেকে আমার ইয়ার চেঞ্জ পরীক্ষা। আল্লাহর রহমতে একে সব পরীক্ষা ভালোভাবেই দিছি। আজকে আমার রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট হয়েছি। আর সামিয়া ওদের ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে। এজন্য আমাদের বাসায় সকলেই খুশি। তাদের কথা যাই হোক, লেখাপড়া ঠিক মতো হচ্ছে তো। আর একটা কথা, আমাদের রিলেশনের কথা কলেজের কেউ জানে না, শুধু আমার আর সামিয়ার বন্ধুরা জানে। আজকে আমার কলেজে আসতে একটু দেরি হয়ে গেছে। কলেজে ঢুকতে আমার মাথায় রক্ত উঠে গেল। কেননা রিপন সামিয়াকে বাজে কথা বলতেছে আর ওর ওড়না ধরে টানাটানি করতেছে। রিপন হলো এই কলেজের সবচাইতে বেশি বখাটে টাইপের ছেলে। এর আগে আমরা রিপনকে এসব কাজ থেকে দূরে থাকার জন্য সতর্ক করছি। যাই হোক, আমি সিফাতকে আমাদের সিগারেট স্থান থেকে হকি স্টিকগুলো নিয়ে আসতে বললাম। আমি দ্রুত সামিয়ার কাছে গেলাম। আমাকে দেখে রিপন বলতে লাগলো, দেখ সাইদ, তুই আমাদের কাজে বাধা দিস না। প্রয়োজনে তুইও আমাদের সাথে এনজয় করতে পারিস। রিপনের কথা শুনে রক্ত টকবক করতে শুরু করলো। সামিয়াকে ওর বান্ধবীর কাছে রেখে এসে রিপনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে এলো পাথরই মারতে শুরু করলাম। আমি রিপনকে মারতেছি আর ওইদিকে রাফি আর সিফাত কয়েকজন মিলে রিপনের বন্ধুদের মারতেছে। আমাদের কাছে হকি স্টিক থাকে, ওরা আমাদের সাথে পেরে উঠতে পারেনি। আমি রিপনকে মারতে মারতে ওর মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছি। রাফি আর সিফাত এসে আমাকে রিপনের কিছু থেকে সরিয়ে নিয়ে এলো। রিপনকে হাসপাতালে ভর্তি করে দিল। আমি আর ক্লাস করলাম না, বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আম্মুকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি আম্মুকে সব বলে দিলাম। আম্মু জানে যে আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। পরের দিন সকালে কলেজে গিয়ে জানতে পারলাম যে রিপন অনেক অসুস্থ। আসলে রিপনের বাবা এই কলেজের সভাপতি হয়, তার ছেলেকে মারার জন্য আজকে আমাদের বিচার হবে। হলরুমে বিচার শুরু হলো। সকল ছাত্রছাত্রী রিপনের বিরুদ্ধে অভিযোগ করতেছে, কারণ সকল ছাত্রছাত্রী রিপনের অত্যাচার অতিষ্ঠ হয়ে গেছে। যাই হোক, রিপনের জন্য শাস্তি তেমন দেয়নি, শুধু 50,000 টাকা জরিমানা করেছে। আজকে ক্লাসের শেষে সামিয়াকে নিয়ে ঘুরতে বের হয়েছি। ঘোরাফেরা করে বাসায় আসলাম। এভাবে কেটে গেল 15 দিন। আজকে কলেজের ক্যাম্পাসে বসে আছি, এমন সময় একটি মেয়ে এসে বলল, আমি কি আপনাদের ফ্রেন্ড হতে পারি? আমি বললাম, কোন ইয়ার? বলল, 4th ইয়ার। আমি বললাম,
মেয়েটি বলল অনার্স ফার্স্ট ইয়ার। রাফি বলল জুনিয়র। মেয়েটি বলল সমস্যা নেই, ভাইয়া বলে ডাকবো। আমি বললাম নাম কি তোমার? মেয়েটি বলল রিপা। আমি বললাম বন্ধু হতে পারবো না, তবে ভাই বোন হিসাবে থাকতে পারি। রিফা বলল সমস্যা নেই। আপু আপনার নাম কি? মিমকে বলল। মিম বলল আমার নাম মিম। সবাই মিলে আড্ডা দিলাম। ক্লাস শেষে বাসায় আসলাম। লাঞ্চ করার শেষে আব্বু বলল সাইদ সামিয়া মামুনিকে নিয়ে আয় একদিন। আমি বললাম ঠিক আছে বাবা। লেখাপড়া করা, আড্ডা দেওয়া, এভাবে চলে গেল আরও 3 মাস। রিপার সাথে আমাদের সম্পর্ক ভাই বোনের মতো। একদিন রাতে রুমে বসে আছি, প্রায় রাত 8টা বাজে। বসে থেকে ফোন টিপতেছি, মনে হলো কে যেন রুমে ঢুকছে। দেখি রিফা। আমি বললাম রিফা তুমি এখানে? এরপর রিফা যা করলো, কেননা রিফা আসবে এই কথা আমাকে আগে বলেনি, তারপরও এ সময় আসাটা কেমন জানি সন্দেহ হচ্ছে। রিফাকে প্রশ্ন করলাম রিফা তুমি এখানে? রিফা মুচকি এসে বলল আমি না আসলে কে আসবে, মিস্টার সাইদ হাসান শাহী? আমি মামা মনে অবাক হয়ে। রিফা বলল মানেটা না হয় একটু পরে জানতে পারবে, আগে হিসাবটা মিটিয়ে নেই। আমি বললাম কিসের হিসাবের কথা তুমি বলতেছো? অবাক হয়ে বললাম। রিফা বলল মনে আছে তোমার, আজ থেকে 15 দিন আগে তুমি আমার ভাইকে মেরেছিলে। আমার ভাই এখন বিছানায় পড়ে রয়েছে। তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে করে হোক আমি এটার প্রতিশোধ নেব। তারপর থেকে তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম, কিন্তু তুমি করনি। তুমি বলেছিলে ভাই বোন থাকতে, আমিও রাজি হয়ে গেছিলাম, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। এ কথা বলে রিপা দরজা লাগিয়ে দিয়ে নিজের জামা টেনে ছিঁড়তে শুরু করলো আর চিৎকার করতে লাগলো। আমি শুধু নির্বাক দর্শকের মতো দেখতেছি। রিফার কাহিনী দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। রিপা চিৎকার শুনে বাবা বলতেছে কি হয়েছে মা, দরজা খোলো। রিপা দরজা খুলে সবাই তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আর বলতেছে বাবা তোমার না আসলে যেহেতু আমার সাথে, বলে কান্না শুরু করে দিল। রিপার বাবা পেছনে দেখি মা বাবা দাঁড়িয়ে, ভাই ভাবি দাঁড়িয়ে আছে। বাবার কোনো কথা না বলে সোজা এসে আমাকে ঠাস ঠাস করে 2টা চড় মারলো। আমি বললাম আব্বু বিশ্বাস করো। আব্বু বলল ঠাস ঠাস এই মুখে দিয়ে আমাকে আর আব্বু বলে ডাকবি না। রিফা বলল আব্বু সি সি আমজাদ, আমার আব্বুর নাম। সি তোকে আমার বন্ধু ভাবতে ঘৃণা হয়। রিপার বাবা আর আমার বাবা বন্ধু। আমার ছেলে একটি মেয়েকে খারাপ কথা বলছে, তার জন্য তোর ছেলে আমার ছেলেকে মেরে বিছানায় ফেলে দিছে। আর তোর ছেলে সি। আব্বু বলল বন্ধু আমাকে মাফ করে দে, আমি ওকে মানুষ করতে পারিনি। আমি বললাম আব্বু আমার কথা শোনো। আব্বু ঠাস ঠাস করে চর মেরে বলল তোর কোনো কথা শুনতে চাই না, তুই বাসা থেকে বেরিয়ে যা। আজ থেকে আমার একটা ছেলে। আমি কান্না করতে করতে আম্মুর কাছে যায় বললাম আম্মু তুমি তো বিশ্বাস করবে। আম্মু বলল তোর বাবা তোকে কি বললো শুনতে পারিসনি? আমি ভাইয়াকে বললাম ভাইয়া তুমিও আমাকে ভুল বুঝবেন। ভাইয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিল। আমি দৌড়ে গিয়ে আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম আর বললাম আব্বু আমাকে বাসা থেকে বের করে দিও না, আমি তোমাদের ছাড়া বাঁচবো না। আব্বু আমাকে লাথি মেরে ফেলে দিল, বলল তুই যদি বাসা থেকে বের হয়ে না যাস তাহলে আমার মরা মুখ দেখবি। এতক্ষণ থেকে যে কথাগুলো শুনছিলাম সেই কথাতে যে কষ্ট পাইনি, এই কথাটাতে যে কত কষ্ট পেয়েছি তা আমি জানি আর আমার মন জানে। আমি বললাম আমি তোমাদের কাছে এতটা ঘৃণার পাত্র হয়েছি যার জন্য আমি বাসায় থাকলে তোমাদের মরা মুখ দেখতে হবে। বেশ আমি চলে যাচ্ছি। সো এভরিওয়ান, নেক্সট পার্ট চাইলে বেশি বেশি কমেন্ট করে পাশেই থাকুন আর গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।